তো মেলায় যে আমি একটা আলাদা দর্শনীয় বস্তু হয়ে গেছি এটা আমি তখনো বুঝি নাই। শিরোনামটাই আমার খুব পছন্দ হয়েছে, ঘরের মনে হয়েছে শিরোনামটাকে। তো সাহিত্যের যেটা একটা স্বীকৃত বিষয় সেটা হলো লেখাটা ভালো হওয়া। আত্মজৈবনিক এক একটা অধ্যায় আপনি লেখেন, সেখানে আপনি অনেক সুন্দর করে চিত্রায়িত করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেয়ারি ওয়েব সাহিত্যের কাগজ, এই কাগজের পক্ষ থেকে আয়োজিত আজকের সুন্দর এই সেমিনার, মাদ্রাসা সাহিত্য সেমিনার, শিরোনামটাই আমার খুব পছন্দ হয়েছে, ঘরের মনে হয়েছে শিরোনামটাকে। শিরোনামটাকে খুব শৈল্পিক করা যেত, একটু দূরবর্তী করে। ইসলামী, কওমি, অনেক ধরনের ফরম্যাট আছে, টার্ম আছে, কিন্তু একদম আমরা যে কথাটা বলি আসলে মাদ্রাসার জগৎ আমাদের গড়ে ওঠার একদম আসল কেন্দ্র বা জায়গা, মাতৃক্রোড়ের মতো, মায়ের কোলের মতো। সেই মাদ্রাসার সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে লম্বা আলোচনা হলো। এটার আয়োজক মুজিব হাসান স্নেহাস্পদ মঞ্জুর মুসাল হাফিজ ভাইয়ের আলোচনার একদম শেষাংশটা পেলাম, যদিও এটা তার আলোচনার শেষাংশ না, মানে আমি পেলাম যে অংশটা এটা তার বর্তমান আলোচনার শেষাংশ। অন্যান্য আলোচকবৃন্দ, আমার সামনে উপস্থিত এক ঝাঁক তরুণ ওলামায়ে কেরাম, আসলেই শুধুই উপস্থিতির জন্যই আসা, এবং এই বিষয়টা আবেগের। মুজিব অনেক আগে থেকে বারবার বলছে, আমার কাছে মনে হয়েছে দেখা করে আসি, একটু হাজির হয়ে আসি। আমাকে একটা ছোট্ট বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা ওই আমার ক্ষেত্রেও লম্বার মতোই, কিন্তু বিষয় যদি ছোট করে বলা যায়, শিরোনামটাকে নিয়ে একটু কথা বলা। মাদ্রাসার সাহিত্যের সাথে মূলধারার সাহিত্য আর মিডিয়ার দূরত্ব বা নৈকট্যের জায়গাটা কোথায়? এই বিষয়টা একটা আপেক্ষিক বিষয়, আমি কোনটাকে মূলধারা মনে করি, এটা একটা তর্কের জায়গা। আরেকটা জায়গা হলো মিডিয়া নির্ভর সাহিত্য 90 দশকের পরেও, 00 দশকের 2010 পর্যন্ত ছিল, আমি বলতে পারি। এখন সাহিত্য বাংলাদেশের মিডিয়া হাউসের উপর নির্ভর করে না, আবদ্ধ না। একজন ভালো ব্লগ লেখে, ফেসবুকে যদি কোনো একজন মানুষ জাতীয় দৈনিক পত্রিকাগুলো থেকে একদম ইচ্ছা করে মুখ ঘুরিয়ে রাখে, চমৎকার লেখা বা কবিতা লেখেন, এটা বাংলাদেশের মানুষের, লাখো মানুষের সামনে এটা পঠিত হওয়া, পাঠ্য হওয়া, এটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে এখন। মুসা ভাই একটা ছোট্ট কথা বলেছেন, কথাটা বলার পরে এটা মনে পড়েছে। যদিও অ্যালগোরিদম বা ফেসবুকের নিজস্ব পলিসি চিন্তার অনেক কিছু, তথ্যের অনেক কিছুর উপরে একটা প্রাচীর দাঁড় করায়, একটা নেট দাঁড় করায়, এটা আমরা সচেতনভাবে বুঝি অথবা বুঝি না অনেক সময়, এটা আমাদেরকে ডমিনেট করে অনেক কঠিনভাবে মিডিয়া হাউসগুলোর মতো। কিন্তু সাহিত্যের সাবলীল যে একটা প্রতিভার মূল জায়গা, নন্দন তত্ত্ব বা সাহিত্যের সর্ববিষয়তা, এই যে জায়গাটা, এই জায়গাটা একটা সময় পর্যন্ত মিডিয়াগুলোর উপর নির্ভর করত। লেখকের নামটাও গুরুত্বপূর্ণ ছিল, দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ছিল, তার ভাষাটা কেমন হবে, মানে সাহিত্যের একটা স্বাভাবিক উত্তীর্ণতা এটা তো থাকতে হবে। এটা ইজমের বিষয় না, আপনার লেখা গোছালো কিনা, আপনি কথাটা সুন্দর করে বলতে পারছেন কিনা, বিন্যস্ত কিনা। মানে সাহিত্যের পৃথিবীব্যাপী একদম সর্বযুগের একটা কনসেপ্ট তো আছে, সুলিখিত একটা উপাত্ত হতে হবে। তো গোছানো একটা কথা, সেটা চিন্তা হোক, ভ্রমণ কাহিনী হোক, আত্মজীবনী হোক, কথা সাহিত্যের যেটা মূল বিষয়, গল্প বা উপন্যাস হোক, যেটাই হোক, অথবা নতুন নতুন এখনকার তরুণরা লেখে মুক্তগদ্য, এটা আরেকটা জিনিস, আমার কাছে ভালোই লাগে। মানে আমি বাদ খুলে দিলাম, আপনি বলেন যে কোনো বিষয় নিয়ে বলেন, একটা লেখার মধ্যে একটু কলাম ধর্মিতা আছে, আবার একটু গল্প ধর্মিতা আছে, আবার একটু প্রবন্ধ ধর্মিতা আছে, একটা লেখাতেই খারাপ না যদি এটা সচেতনভাবে উনি করে। তো সাহিত্যের যেটা একটা স্বীকৃত বিষয় সেটা হলো লেখাটা ভালো হওয়া, চিন্তাটা গোছালো হওয়া। আমি একটা ভালো কিছু পাঠকের কাছে দিচ্ছি, এই জায়গাটায় যদি আমরা আস্তে আস্তে অগ্রসর হই, যেটা আলহামদুলিল্লাহ আমি বলবো। আমি বাংলা একাডেমির এই চত্বরে আমার প্রথম আশাটা ছিল 1986-87 এই সময়, যখন বাংলা একাডেমির মেলায় আমার ধরনের কোনো লোকজন খুব একটা আসে না, এবং এই দৃশ্যটা ছিল বেলা এইটুকের মধ্যেই ছিল। মেলা তখন এত সম্প্রসারিত হতো না, সন্ধ্যার পরে এসেছি, এবং আমার এটাও মনে আছে আমি লুঙ্গি পরে এসেছি।
কামরাঙ্গীরচর নুরিয়া মাদ্রাসার ছাত্র, আমরা নদীর ওই পারে থাকি, অভ্যাসগতভাবে লুঙ্গিটাই পরা থাকতো বেশি আমাদের। তো মেলায় যে আমি একটা আলাদা দর্শনীয় বস্তু হয়ে গেছি এটা আমি তখনো বুঝি নাই। অনেকে ঘুরে ঘুরে দেখছে, আমি অনেকক্ষণ পর্যন্ত বুঝি নাই যে আমার দিকে দেখছে কেন। আমি ছিলাম সম্ভবত এখনকার বিখ্যাত ক্যালিগ্রাফি শিল্পী বশির মেজো ভাই ছিলেন, আর আরেকজন অনুবাদক হিসাবে পরিচিত আমাদের একটু বয়সে সিনিয়র ভাই মাওলানা মাসুদুর রহমান ভাই কুষ্টিয়ার, উনি ছিলেন। আমি বয়সে তাদের চেয়ে ছোট ছিলাম, কৌতূহলটা একটু বেশি ছিল। তখন নিজেকে যেরকম হঠাৎ করে বিচ্ছিন্ন, সবার জন্য একটু বিব্রতকর, বা আমরা নিজেরাও একটু বিব্রত, এরকম জায়গায় ছিলাম তখন। ওই জায়গাটায় এখন আমার কাছে এই 25 বছর, 30 বছর, 35 বছর পরে এসে মনে হয়েছে সাহিত্যের মূল কাগজে, জমিনে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় পাঠক এবং লেখকের যে সংযোগ, মেলাগুলোর বাহ্যিক উপস্থিতি, সব জায়গায় আমরা একটা বড় সময় পার করে এসেছি আলহামদুলিল্লাহ। অনেক প্রাচীর ভেঙে গেছে এর মধ্যে। এখন আমরা এটাকে আপেক্ষিকভাবে যেভাবেই বলি, আমি আপনাদের কাছে আহ্বান করব লেখার মান সুন্দর করা, চিন্তার মান সুন্দর করা, মানে চিন্তার বিন্যাসের মানটাকে সুন্দর করা। কোনো সাহিত্যই চিন্তামুক্ত না। আসলে সুনীলের একটা কথা আছে, অনেক সুনীল গঙ্গোপাধ্যায়ের অনেক বই আমার পড়া হয়ে গেছে এমনিতেই দুষ্টামি করতে করতে। তো মানুষ আরেকজন মানুষের জীবন বুঝে, কথা সাহিত্য না পড়লে বুঝতে তার কষ্ট হবে। এটা চরিত্র বুঝতে, মানুষের প্রবণতা বুঝতে, মনস্তত্ত্ব বুঝতে আমার কাছে এই জিনিসটা সত্য মনে হয়েছে কখন, ক্যারেক্টারের যে বিশ্লেষণ, জটিল জটিল উপন্যাসগুলো, দীর্ঘ দীর্ঘ উপন্যাসগুলো যদি আপনি পড়েন, যারা বয়স আছে, পড়াটাও শুরু করতে হবে একটা পর্যায় থেকে, তখন আপনি দেখবেন একটা মানুষের ভাবনা কয় দিক থেকে কয় দিকে যেতে থাকে, চারিত্রিক কত রকমের, মানে কত ধরনের ব্যাপার এখানে ঘটতে পারে। ফিলোসফিটা এর মধ্যে থাকে, মনস্তত্ত্বটা এর মধ্যে থাকে। এটা যারা খুব বিষয়ভিত্তিক মানুষ তাদেরকে বলবে আমি সাইকোলজি কথা সাহিত্য থেকে কেন শিখবো, আমি ফিলোসফি ওইখান থেকে কেন শিখবো, আমি ইতিহাস ওখান থেকে কেন শিখবো। আপনি শুনিলেন সেই সময় পূর্ব পশ্চিম দেখেন, ইতিহাস না কথা সাহিত্য, কিন্তু আপনাকে একটা ঘোরের মধ্যে নিয়ে সবক শিখায়া উপমহাদেশটা বুঝাইয়া দিবে তার মতো করে, তার নেরেটিভ দিয়ে। এই সব জায়গায় আমার কাছে আমি বলতে চাই যেটা সেটা হলো, এখন এই সময়ে আমরা সাহিত্যটা ভালো করে পড়ব। বক্তব্য মুক্ত সাহিত্য নাই। আমরা যত কথাই বলি, আমাদের একটা বক্তব্য আছে। এক সময় বক্তব্যটা খুব প্রবল ছিল, আমরা শুধুই ধর্মীয় কথাগুলো ধর্মীয় শিরোনামে বলতাম, মাসআলাগুলো বলতাম। এখন অনেক কথা ওইভাবেও বলবো, সাহিত্যের মতো করেও বলবো। এখনকার মাদ্রাসা সাহিত্যের পথ পরিক্রমাটা সমৃদ্ধ হবে আরো, যদি আমরা ওইভাবে করি, কিছু প্রত্যক্ষভাবে কিছু পরোক্ষভাবে। দিনের মৌলিক চর্চাগুলো, এটাও সাহিত্য। আর দিনকে আমার দিমাগের এক পাশে রেখে আমি কথা সাহিত্য করব, ভ্রমণ কাহিনী করব, আত্মজীবনী করব, সমাজ বীক্ষণ করব। আমি নগর নিয়ে লিখবো, গ্রাম নিয়ে লিখবো। এটা ঠিক আপনি ভ্রমণ কাহিনী না বলেন, আলাদা একটা কিছু করেন। আত্মজৈবনিক এক একটা অধ্যায় আপনি লেখেন, সেখানে আপনি অনেক সুন্দর করে চিত্রায়িত করতে পারবেন। আমার এক সময় মনে হয়েছে একটা ভ্রমণ গাইড বই লিখছিলেন আমাদের লিয়াকত হোসেন খোকন ভাই, এই বিষয় নিয়ে লিখতেন, এখনো প্রবীণ মানুষ। ওনার 56,000 বর্গ মাইলের এই মোটা বইটা অনেক আগে সংগ্রহ করেছিলাম, একসময় সহকর্মীও ছিলাম আমার দেশে, খুব ভালো মানুষ, প্রবীণ মানুষ। ওইটা দেখার পরে আমার একটা সাম্প্রদায়িক চিন্তা জাগ্রত হয়েছে মনের মধ্যে, কোট আন কোট। সেটা হলো, উনি তো বিভিন্ন জায়গায় গিয়া জমিদার বাড়ি, নদীর পার, পুরানো সিনেমা হল, কোথায় কি আছে সব বলেছেন। আমার কাছে মনে হইল আমরা একটা সফট এমন সাহিত্য আমরা করতে পারি কিনা, এমন একটা ভ্রমণ গাইড সারা বাংলাদেশের মাদ্রাসাগুলো, প্রাচীন মাদ্রাসা, মসজিদ। ওনার বইটাতে অল্প অল্প আছে, উনি খুব ইচ্ছা করে করেছেন এমন না, কিন্তু আমরা যদি আমাদের কাজগুলো ভ্রমণের মতো করেই করি, অথবা ভ্রমণ গাইডের মতো করেই করি, এটা একটা উদাহরণ, মানুষকে খুব সফট ভাবে আমাদের মেহমানদারি করার চেষ্টা করি, তাহলে সামনের মাদ্রাসা সাহিত্য আরো সুন্দর হবে। আসলে কথা বলতে থাকলে অনেক কথা, আবার মুসা ভাই অনেক গভীরে ঢুকে কথা বলেছেন, অন্যান্য আলোচক অনেক সুন্দর কথা বলেছেন আমি ধারণা করি, এবং বঞ্চিত হয়েছি। আমি আসলে একটু অসুস্থ ছিলাম। অনেক সময় অসুস্থ কথাটা মানুষ বলে 40 ভাগ থাকে অসুস্থতা, 60 ভাগ থাকে অজুহাত। আমার আজকের অবস্থাটা ছিল 75% অসুস্থতা, বাকি 25 ভাগ ছিল যে চেষ্টা করতে থাকা। যখন
একটু মাথাটা ভালো লেগেছে, মনে হয়েছে ট্রেনে উঠে পড়া যায়। ওকে জিজ্ঞেস করছি যে চলতে চলতে কয়টা পর্যন্ত চলতে পারে, বললো যে 6টা, সোয়া 6টা এরকম হইতে পারে। আমার আলোচনা করার কোনো ইচ্ছা নিয়ে আসি নাই, শুধু হাজির হওয়ার জন্য এসেছি। সবাইকে মোবারকবাদ, শুকরিয়া, কেয়ারির সুদিন কামনা করি, সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।